ভোট আর এক সপ্তাহ বাকি নেই প্রথম দফার ভোটের। তার আগে আবার কেন্দ্রীয় এজেন্সির তদন্ত, তল্লাশি। এবার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের প্রস্তাবক মিরাজ শাহ, তার বাড়িতে আয়কর হানা। শুধু এখানেই নয়, তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, তার বাড়িতেও আয়কর হানা। আমাদের যারা ইনকাম ট্যাক্স দেখে সে তো অন্যান্য লোকেরও দেখতে পারে। একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো শুধু একজনের কাজ করে না, অন্যান্য লোকেদেরও কাজ করতে পারে। তুমি একবার কেন 10 বার করো? একটু লজ্জা নেই, একটু ঘৃণা নেই, একটু ভয় নেই, নির্লজ্জ। এই দুজন দেশের বসে আছে দুটো চেয়ারে, আর একটা বসে আছে অপদার্থ। 1, 2, 3 এদের বিদায় দিন। মিরাজ শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক। প্রার্থী মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়ি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 2 নম্বর এলগিন রোডে। এখানেই শুক্রবার ভোরে আয়কর হানা। আমি 2022 সাল থেকে আছি। মানে আপনি রয়েছেন, আরো কেউ আছে আপনার মতো? না, আমার মতন আরো একজন রয়েছে। কে থাকে ফ্যামিলিতে? স্যারের ফ্যামিলি, স্যারের মা, স্যারের 90, এই বাড়ি তো স্যারের 1941 এর বাড়ি। মিরাজ শাহ পেশায় ব্যবসায়ী। এলগিন রোডে তার বাড়ি। বাড়িতে রয়েছে সিএ ফর্ম। 2021 সালে বিধানসভা উপনির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন। এবারও 4 প্রস্তাবকের মধ্যে তিনি একজন। 2022 সালেও তাঁর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তর। এবার ফের তাঁর বাড়িতে আয়কর হানা। কতখানি বিজেপি প্রতিহিংসা পরায়ণ, কতখানি এদের অসহিষ্ণুতা সহ্য করতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব দিয়েছ, তোমাকে আইটি দিয়ে তোমাকে হ্যারাস করব। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সিআইএসএফ, নির্বাচন কমিশন, এগুলো যা বলার তারা বলবে, এদের মধ্যে আমরা নেই। আমরা এই মুহূর্তে মানুষকে গিয়ে বলছি এগিয়ে আসুন, আর একটু জোরে ধাক্কাটা লাগিয়ে দিন, মার্জিনটা বাড়ান। আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে রাসবিহারীর এমএলএ দেবাশিস কুমার, তার বাড়িতে সকাল থেকে রেড চলছে এবং তার অফিসেও রেড করেছে। হ্যাঁ, যদি তার ব্যক্তিগত কিছু থাকে তুমি করো ইলেকশনের পরে, এখন কেন? দেবাশিস কুমার রাসবিহারী বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী। এদিন রাসবিহারীতে তার বাড়িতেও আয়কর হানা। রাসবিহারীতে দেবাশিস কুমারের শ্বশুর বাড়ি। এদিন ভোর 5টা থেকে শ্বশুর বাড়িতে তল্লাশি চালানো হয়। প্রায় 9 ঘন্টা পরে সেখান থেকে বেরিয়ে যান আধিকারিকরা। সঙ্গে নিয়ে যান বেশ কিছু নথি, কয়েকটি ব্যাগ, সুটকেস এবং প্রিন্টার। রাসবিহারীতে দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে এদিন হানা দেয় আয়কর দপ্তর। দেবাশিস কুমারের এক্সপেন্ডিচার এজেন্টের দাবি, ভোট সংক্রান্ত বেশ কিছু নথি রয়েছে এই কার্যালয়ে। এদিনই নির্বাচন কমিশনের নথিগুলি জমা দেওয়ার কথা। আইটি রেডের জেরে তিনি দীর্ঘক্ষণ নির্বাচনী কার্যালয়ের বাইরে আটকে পড়েন। আমাদের আজকে ইলেকশন এক্সপেন্ডিচার দেখানোর ফার্স্ট স্টেপ, কিন্তু ওনারা দেখুন 17 তারিখ আছে, কিন্তু 2:30টার সময় ওনারা কিন্তু আমাদেরকে আজকে ভেতরে যেতে দিচ্ছেন না। আমি এখানে 45 মিনিটস হয়ে গেছে দাঁড়িয়ে আছি। দেবাশিস কুমার কলকাতা পুরসভার মেয়র পরিষদ 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার কাউন্সিলর অফিস বালিগঞ্জে, সেখানেও এদিন তল্লাশি চালায় আয়কর দপ্তর। কয়েকদিন আগে কলকাতায় ইডি অফিসে ডেকে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার দেবাশিস কুমারের বাড়িতে আইটি হানা। কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু কাপুরুষ, ওদের বিসর্জন দিন। নিউজ 18 বাংলা। সম্প্রতি শিলিগুড়ির সভা থেকে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন তৃণমূলের আমলে উত্তরবঙ্গ বঞ্চিত। আজ তা একেবারে নস্যাৎ করে কোচবিহার থেকে সুর সপ্তমে চড়ালেন মমতা। মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি, দয়া করে মিথ্যে কথা কম বলুন। গত 12 এপ্রিল শিলিগুড়িতে সভা করেন নরেন্দ্র মোদী।
দাবি করেন তৃণমূল সরকার অ্যান্টি নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে। শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানের সভা থেকে এরই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি, দয়া করে মিথ্যে কথা কম বলুন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট্ট দপ্তর, এটার সাথে উন্নয়নের সম্পর্ক অল্প সীমাবদ্ধ জায়গায়। শুধু উত্তরবঙ্গের জন্য আমরা 1,72,000 কোটি টাকা খরচা করেছি। আপনার মুখের ওপর জবাব দিয়ে যাচ্ছি, মুক্তর জবাব। উত্তরবঙ্গের উন্নয়নের ওই টাকা দিয়ে জয়ী সেতু হয় না, হেরিটেজ টাউন হয় না, বিশ্ববিদ্যালয় হয় না, রাজবংশী একাডেমি হয় না। একটা কথা বলার আগে বারবার করে ক্রস চেক করবেন। পার্টি যা শিখিয়ে দিচ্ছেন ইলেকশনের স্বার্থে সেটাই বলে দিচ্ছেন। আসামের মুখ্যমন্ত্রী রেলে করে লোক নিয়ে আসবে কুচবিহারে ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্সের সাহায্যে। যারা কুচবিহারের রাজবংশীদের নোটিশ পাঠায় এনআরসি বলে আসাম থেকে, তারা আবার আসে ভোট চাইতে। এদের লজ্জাও করে না। অনেক এনআরসি করেছেন, আগে নিজের রাজ্যটা সামলান, বাইরে থেকে ভোটার নিয়ে গিয়ে তো ভোট দিয়েছেন। এখানেও আপনি আসছেন, উকিঝুঁকি মারছেন, বাইরে থেকে ভোটার নিয়ে এসে গৌহাট থেকে ভোট দেবেন, তাই তো? সেন্ট্রাল ফোর্সকে নিয়ে মানুষ বেচতে দেবে প্ল্যানিং, এটা মাথায় রাখবেন। ভোটার লিস্ট থেকে কুচবিহারেও প্রায় 2,00,000-2.5 লক্ষের মতো নাম বাদ দিয়েছে, বিজেপি বাদ দিয়েছে। মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই, তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। লড়াই করছি একা, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে। ডিলিমিটেশন বিল নিয়ে আসছে, আমাকে যার জন্য 21 জন এমপি কে পাঠাতে হয়েছে লোকসভায়। নিজেরা জানে হারবে, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। একদিন দেখবেন কুচবিহারটাই হারিয়ে গেছে, উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে, দার্জিলিংটাই হারিয়ে গেছে, শিলিগুড়িটাই হারিয়ে গেছে। এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। তুমি ভেবে যাও, করে যাও, আগামী দিন তুমি পাওয়ারে থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। ভোটের আগে টানা 4 দিন সেখানে মমতার নানা কর্মসূচি। 24 এপ্রিল যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল, ওই দিনই চেতলা সিআইটি মার্কেটের কাছে সভা। 25 এপ্রিল 74 এবং 82 নম্বর ওয়ার্ডে মিছিল, পরদিন মিছিল 70, 71 এবং 72 নম্বর ওয়ার্ডে। 27 এপ্রিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল, 63 এবং 77 নম্বর ওয়ার্ডে কর্মসূচি। নিউজ 18 বাংলা। বামের ভোট কি এবারও রামে? বিমান বসু বলছেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়। ন্যাড়া বারবার বেলতলায় যায় না। তৃণমূলের প্রতি রাগ থেকে কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু তারা এখন বুঝতে পারছে তৃণমূল আর বিজেপি তার মধ্যে তো ফারাক বিশেষ কিছু নেই। মানুষ দেরিতে হলেও এখন বুঝতে পারছে বাংলাকে বাঁচাতে হলে বামপন্থীদের আবার নিয়ে আসতে হবে। বাংলা বাঁচাতে চাই বামপন্থীরাই। বামের ভোট রামে গেলে অনেক জায়গাতেই খেলা ঘুরে যায়, ঠিক যেমনটা হয়েছিল 2019 সালের লোকসভা ভোটে। এই ভোটে বিজেপির আসন অনেকটা বাড়ে, 1 লাফে 2 থেকে বেড়ে হয় 18। বিশেষজ্ঞদের মতে 19-এ বামের ভোট রামে যাওয়াতেই বিজেপির এই উত্থান। দুঃখের সাথে এই কথাটা বলতে হয়, আপনাদের সামনে এই কথাটা বলছি। বহু বামপন্থী মানুষরা গত 3 নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর নাম করে তারা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। কোনো ভোটেই না, এই ভুলটা করবেন না কখনো। আমরা বামপন্থীরা পশ্চিমবঙ্গে একটা নতুন সূর্যের উদয় আমরা সৃষ্টি করতে পারবো। 19-এর লোকসভা নির্বাচনে বামের ভোট যে রামে গিয়েছিল তা ভোটের ফলেই স্পষ্ট। 2016 সালের বিধানসভা ভোটে বামেরা পায় 25.7% ভোট। 19-এর লোকসভা ভোটে যা কমে হয় 7.5%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 18%।
19-এ কংগ্রেসের ভোট কমেছিল প্রায় 7%। দুই দল মিলিয়ে প্রায় 25% ভোট কমেছিল। আর 16-র তুলনায় 19-এ বিজেপির ভোট বেড়েছিল প্রায় 30%। ভোটের পাটিগণিতেই স্পষ্ট বামেদের ভোট গিয়েছে রামে, অর্থাৎ বিজেপিতে। এবারের ভোটে কি হবে? বামের ভোট কি বিজেপিতে যাবে, রাখতে পারবে? ন্যাড়া বারবার বেলতলা যায় না। তৃণমূলের প্রতি রাগ থেকে কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু তারা এখন বুঝতে পারছে তৃণমূল আর বিজেপি তার মধ্যে তো ফারাক বিশেষ কিছু নেই। মানুষ দেরিতে হলেও এখন বুঝতে পারছে বাংলাকে বাঁচাতে হলে বামপন্থীদের আবার নিয়ে আসতে হবে। বাংলা বাঁচাতে চাই বামপন্থীরাই, তাহলে বাংলা বাঁচবে না। আজকে যে পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস এই রাজ্যকে পৌঁছে দিয়েছে, যেভাবে পিছিয়ে দিয়েছে, যেভাবে ফিশ ফ্রাই এবং কফির রাজনীতি বামেদের অন্তঃসার শূন্যতাকে প্রমাণ করেছে তৃণমূলের বিরুদ্ধে, অন্যদিকে বাঙালি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকেই পেয়েছে। সুতরাং রামের ভোট বামে বা বামের ভোট রামে এইসব জার্গন ক্লিশে হয়ে গেছে, এগুলো আর চলবে না। বাঙালি বাঁচতে চাই, বিজেপি তাই। এই স্লোগান এখন বাঙালির স্লোগান। নিউজ 18 বাংলা।